তৃষ্ণা চিত্রা সকাল থেকে রান্না বান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। আজ অনেকগুলো দিন পর তার ছেলে বাসায় ফিরছে। ছেলের পছন্দ মতো সব রান্না করলো। খাবার টেবিলে খাবার সাজাতেই গাড়ির শব্দ কানে আসতেই খুশিতে আত্মহারা হয়ে উঠল চিত্রা। দরজার পানে চেয়ে থাকতেই দেখলো তন্ময় হেঁটে আসছে, পাশে দোলন। তন্ময়ের পরনে হোয়াইট শার্ট, তার উপর ব্ল্যাক স্যুট। বেশ সাহেব সাহেব লাগছে ছেলেকে। তন্ময় দোলনকে নিয়ে সোজা সোফায় গিয়ে বসে। দোলন এদিক ওদিক তাকিয়ে বাড়ির ভেতরে দেখে। এর আগে একবার এসেছিল এ বাড়ি ফুপুর সাথে। চিত্রা তখন অসুস্থ ছিল। দোলন বসা থেকে উঠতেই তন্ময় বলে ওঠে, উঠবে না, চুপচাপ বসে থাকো। দোলন চুপচাপ বসে রইল। চিত্রা রান্নাঘরে গিয়ে তৃষ্ণাকে পাঠিয়ে দিল। তৃষ্ণা ওড়নায় হাত মুছতে মুছতে এগিয়ে আসে ওদের দিকে। আসলি তাহলে এ বাড়ি? বাবা বলেছে দেখে আসলাম। তা না হলে? তা না হলে কি? আসতি না তাই তো? হুম। তৃষ্ণার এবার রাগ হলো। বাড়ির আর ছেলে মেয়েগুলো এবারই থাকে, কিন্তু বাড়ির বড় ছেলেই বাড়ি থাকে না দীর্ঘ কয়েক বছর ধরে। বাড়ির ছেলে বাড়ি থাকবি না তো কি করবি? বাড়ির সব সদস্য বাড়িতে থাকে, কেবল তুই থাকিস না। বিষয়টাতে খারাপ লাগে আমার। বাড়ির সব সদস্য বাড়িতে থাকে না ফুপি। একজন নেই এই বাড়িতে, তাকে তোমরা ভুলে যেতে পারো, আমি ভুলিনি। শক্ত মুখে কথাটা বলল তন্ময়। তৃষ্ণা চুপ হয়ে গেল। বুকের ভিতর বয়ে গেল দীর্ঘশ্বাস। তাকে চাইলেই ভোলা সম্ভব না। ভাগ্যিস চিত্রা নেই এখানে, তা না হলে পুরনো ঘা আবার তাজা হয়ে যেত। তুষার ছেলের মেসেজ পেয়ে নিচে নামে। তন্ময়ের কাছে আসতেই তন্ময় দোলনকে ইশারা করে সালাম দিতে। দোলন সালাম দেয়, তুষার সালামের জবাব দেয়। খালি হাতে বৌমার মুখ দেখা এই পরিবারের পরম্পরায় নেই, তাই পকেটে ছিল হাজার কয়েক টাকার নোট। সেটা তুষার দোলনের হাতে গুছে দিল। দোলন তন্ময়ের দিকে তাকালো, নেবে কি নেবে না সেটার জন্য। তন্ময় ইশারায় নিতে বলল। দোলন টাকাটা নিল। এক এক করে সবাই নিচে নামলো। তান দৌড়ে আসলো ভাইয়ের বউ দেখতে। দোলনের মুখ দেখে জোরে বলে উঠল, আরে ভালো আপু যে। দোলন তানকে দেখতে পেয়ে মুখে হাসি গাঢ় হয়। ছেলেটার সাথে বেশ ভালো বন্ডিং দোলনের। দোলন ইশারা করলো কাছে এসে বসতে। তান দৌড়ে এসে বসলো দোলনের পাশে। দোলনের সাথে ফিসফিস করা শুরু করলো। তানিয়া বেগম তন্ময়ের পাশে বসে তন্ময়ের শরীরে হাত বুলিয়ে দেয়। অনেক দিন পর নাতিটাকে কাছে পেল। আবেগে চোখে জল চলে আসলো। তাসলিমা খান জহুরির চোখে দোলনকে দেখছে। চিত্রা তৃষ্ণাকে ডাক দিয়ে বলল ওদের খেতে দেওয়ার জন্য। তৃষ্ণা তন্ময়কে বলল খেতে বসতে। তন্ময় হাতঘড়িটার সময় দেখে বলে, না ফুপি, আমি কিছু খাবো না। ব্রেকফাস্ট করে আসছি। বাড়ির বউ বাড়িতে দিয়ে গেলাম, কাজ শেষে আসছি, জরুরি কাজ আছে আমার, দেরি হয়ে যাবে এখন না গেলে। চিত্রা অসহায় চোখে তাকালো ছেলের পানে। এত কষ্ট করে ছেলের জন্য সেই সকাল থেকে রান্না করলো, আর এই ছেলে কিচ্ছুটি মুখে নিবে না। তুষার ধমকে উঠল, এই খেয়ে যাম। কত কষ্ট করে তোর মা সকাল থেকে তোর জন্য রান্না করছেন, অল্প করে হলেও খেয়ে যাবি। তন্ময় একবার মায়ের দিকে তাকালো, তারপর মুখে কাঠিন্য এনে বলে, আমি বলিনি এ তো এলাহি আয়োজন করতে আসছি। কথাটা বলে বড় বড় পা ফেলে চলে গেল। চিত্রা দৌড়ে নিজের রুমে চলে আসলো। ছেলের কাছে নিজেকে নিয়ে এমন অভিমান আর সহ্য হচ্ছে না। দোলন তন্ময়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। তান দোলনের হাত টেনে দাঁড় করিয়ে সিঁড়ি বেয়ে হাঁটা ধরে। নিজের মতো একটা মানুষ পেয়েছে, তান এত সহজে পিছু ছেড়ে দিবে নাকি? তান দোলনকে নিয়ে নিজের রুমের দিকে যেতে নিলে চিত্রার রুমের সামনে এসে থেমে যায় দোলন। কান্নার শব্দ আসছে ভেসে। দোলন ঢুকবে কি ঢুকবে না দ্বিধায় পড়ে যায়। সব দ্বিধা দণ্ড ফেলে রুমে ঢোকে। চিত্রা বালিশে মুখ গুজে কান্না করছে। দোলন গুটি গুটি পায়ে এগিয়ে যায়, চিত্রার পিঠে হাত রেখে বলে, চিত্রা মা কাঁদছো কেন? চিত্রার কান্না থেমে যায়। চোখ মুছে শোয়া থেকে উঠে মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলে, দোলন তুই, কিছু লাগবে মা? দোলন মাথা ডানে বামে নাড়ায়। সহসা চিত্রাকে জড়িয়ে ধরে বলে, ওনার ব্যবহারে কষ্ট পেয়েছো চিত্রামা? একদম কষ্ট পাবে না। চিত্রার স্মিত হাসে, অথচ বুকের ভেতর অসহ্য ব্যথা উঠে আসে। না না, কষ্ট পাইনি মা। তন্ময় কি বাজে ব্যবহার করেছে তোর সাথে? না। স্বস্তি পেল কথাটা শুনে। খাবি না আমার হাতের রান্না তুই? কেন খাবো না? আমি তোমার হাতের রান্না খাওয়ার জন্যেই তো এসেছি।
সকালে উনি কিসব ব্রেড দিল ভালো লাগেনি খেতে। চিত্রা হেসে উঠল। অন্ধকার রুমে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসা রাখা হয়েছে 27 বছরে পা দেওয়া এক যুবককে। পুরো শরীর নেতিয়ে আছে, অথচ এখনো অবধি একটা শব্দ বের করতে পারেনি কেউ। মারতে মারতে হাঁপিয়ে গেছে রাহাত সাব্বির লিখন। রাহাত রেগে লাঠিটা দিয়ে পেছন থেকে ওই যুবকের গলায় চেপে ধরে বলে, তাড়াতাড়ি বল, ওই নারী চক্রে তোর সাথে আর কে কে জড়িয়ে আছে, আর কার আদেশে তুই দোলনকে বিয়ে করার নাম করে পাচার করতে চেয়েছিলি? লোকটা রাহাতের প্রশ্নের উত্তর দিল না, বরং বিশ্রীভাবে হেসে বলল, মরে যাব কিন্তু কথার খেলাপ এই মিলন করবে না। রাহাত আর ধৈর্য ধরতে না পেরে লাথি দিয়ে ফেলে দিল মিলনকে। মিলনকে মারার জন্য উদ্যত হলে লিখন এসে ধরে ফেলে। তুই আর মারিস না, তন্ময়ের জন্য কিছুটা অবশিষ্ট রাখ। রাহাত লিখনের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, রাগ কন্ট্রোলে করার চেষ্টা করে। আর তখনই তন্ময় প্রবেশ করে রুমে। ফ্লোরে মিলনকে পড়ে থাকতে দেখে বলে, শোরে বাচ্চা, কিছু বলেনি এখনো? লিখন না বলল। তন্ময় অপেক্ষা করল না আর। এক মুহূর্ত মিলনের দিকে এগিয়ে এসে মিলনের মেইন পয়েন্টে লাথি দিয়ে বলল, এবারও কি বলবি না? মিলন গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। মিলনের গলার আওয়াজ এবার এই রুম ছেড়ে বাহিরে চলে গেল। বাহিরে থাকা সকলে শিউরে উঠল। এর মধ্যেই একজন 50 বছরে পা দেওয়া এক লোক ইউনিফর্ম পরে এই রুমে ঢুকলো। সহসা সাব্বির লিখন রাহাত কপালে হাত দিয়ে স্যালুট জানালো। লোকটা তন্ময়ের দিকে এগিয়ে দিয়ে বলল, কিছু বলেনি এখনো? না স্যার। ওকে এভাবেই ছেড়ে দাও, কয়েকদিন খেতে না পারলে একাই বলে দিবে সব। কাল নতুন অফিসার আসবে, আমাদের এই টিমে আরও একজন যোগ হবে। লিখন ভ্রুকুচকে জিজ্ঞাসা করল, কে সে? শায়ান মাহবুব, সিলেট থেকে ট্রান্সফার হয়ে এখানে আসছে, কাল সে আসবে। পরিচয় পর্ব সেরে নিও তোমরা। অফিসার শরাফত উল্লাহ চলে গেলেন। রাহাত ঠোঁটে কোণে কয়েকবার এই নামটা আওড়ালো। তন্ময়ের দিকে চেয়ে বলল, এটা কি সেই বদরাগী অফিসারটা? তন্ময় কক্ষ থেকে বের হতে হতে বলে, হতে পারে। সাব্বির সরু চোখে তাকিয়ে বলে, তাহলে ভাই জীবন আর জীবনের সাথে থাকবে না, খাটাতে খাটাতে মেরেই ফেলবে আমাদের। সকাল থেকেই মেঘেদের শব্দে উথাল পাথাল ধরণী। সূর্য লুকিয়েছে ছাই রঙা মেঘের আড়ালে। বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি, সেই সাথে যোগ হয়েছে আকাশে গুমুর গুমুর শব্দটা। শেষ রাতের দিকে এসেছিল ভারী বর্ষণ, তবে এখন কিছুটা কমেছে বৃষ্টির মাত্রা। এই ভরা ঝুম বৃষ্টিতে গাড়িতে বসে জ্যামে আটকে বসে আছে শায়ান মাহবুব। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে। আজ এই নতুন জায়গায় প্রথম কাজের দিনেই এই ভোগান্তি মোটেও পছন্দ হলো না। রাস্তার ড্রেন উপচে রাস্তায় পানি এসেছে। হঠাৎ আকস্মিক এমন ভারী বৃষ্টিতে বেশ অবাক শহরবাসী। কোনো পূর্বভাসই দেওয়া হয়নি। সামনেই ট্রাফিক পুলিশ দেখতে পেয়ে একবার হাতঘড়িটার দিকে চোখ বুলিয়ে গম্ভীর গলায় ডাক দিল। ট্রাফিক পুলিশ ছাতা মাথায় করে এগিয়ে এলো। শায়ানের শরীরে ইউনিফর্ম দেখে হাত কপালে ঠেকিয়ে স্যালুট জানালো। আর কতক্ষণ লাগবে? ট্রাফিক পুলিশ রাস্তার সামনের মাথার দিকে তাকিয়ে বলে, এই তো স্যার, আর আধা ঘন্টার মতো লাগবে। আসলে পানির ড্রেন উপসে রাস্তায় এসে পড়েছে, পানি সরানোর কাজ চলছে। শায়ান বিরক্তির শেষ পর্যায়ে চলে গেল। রাগ মিশ্রিত কণ্ঠে শুধালো, তাড়াতাড়ি কাজ শেষ করুন। ট্রাফিক পুলিশ মাথা নাড়িয়ে চলে গেল। শায়ান ড্রাইভিং সিটে মাথা এলিয়ে দিল। সোজা সিলেট থেকে যাচ্ছে অফিসে। সারা রাত জেগে ড্রাইভিং করে এসেছে। এখন এখানে এসে এমন ভোগান্তি বেশ খারাপ লাগলো। চোখ বন্ধ করতেই ঘুম পেল, কিন্তু হঠাৎ চোখ মুখে ঠান্ডা কিছু এসে পড়তেই ঠাস করে চোখ মেলে তাকায়। শরীরে ইউনিফর্মটা প্রায় অনেকটাই ভিজে গেছে। মুহূর্তেই চোখ মুখ রাগে জ্বলে উঠল। জানালা দিয়ে বাহিরে তাকাতেই দেখলো এই ভরা বৃষ্টিতে এক মেয়ে দৌড়ে চলে যাচ্ছে। পরনে মেরুন কালারের কুর্তি। হয়তো গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওড়না থেকেই পানিটা এসেছে, কেননা মেয়েটা ওড়নার দুই প্রান্ত দুহাতে নিয়ে দৌড়চ্ছে। বিড়বিড় করে স্টুপিড বলে আখ্যায়িত করলো ওই রমণীকে। জ্যাম ছাড়তেই গাড়ি স্টার্ট দিয়ে চলতে লাগলো নিজ গন্তব্যে। খান
বাড়িতে আর আসেনি তন্ময় সন্ধ্যায়, যার দরুন দোলনকে এই বাড়িতেই রাতে থাকতে হয়েছে। রাতটা রাহার সাথেই কাটিয়েছে দোলন। দোলনের এক ব্যাচ উপরে পড়ে রাহা। দোলন এইচএসসি এক্সাম দিয়েছে মাস 1 আগে, রেজাল্ট বের হয়নি এখনো। রাহাকে আপু বলে ডাকে, তবে বন্ডিং তেমন না। রাহা হয়েছে একদম অধরার মতো, সারাদিন বই গুজে থাকে। মাঝে মাঝে তৃষ্ণা বেশ অবাক হয়, রাহা তার মেয়ে নাকি অধরার। অধরার মতো ঘর কোনো অধরার মতো বই পড়ুয়া আবার অধরার মতোই চাপা স্বভাবের। অথচ অধরাকে সামনাসামনি রাহা খুব ছোট থাকতেই দেখেছে, যখন রাহা ক্লাস 2তে পড়ে। কারণ তারপরেই অধরা বিদেশে পাড়ি জমিয়েছে, সেই থেকে এখনো অবধি বিদেশেই আছে। এবার নাকি আসবে শুনেছে তৃষ্ণা। বড্ড খুশি খুশি লাগছে। দোলন চুপচাপ বসে আছে খাটে, আর পড়ার টেবিলে বসে বইয়ের মধ্যে মুখ ডুবিয়ে বসে আছে রাহা। হঠাৎ আকস্মিক রাহা বই থেকে মুখ সরিয়ে দোলনের দিকে তাকিয়ে বলে, আচ্ছা দোলন, একটা কথা জিজ্ঞেস করি তোমায়। দোলন হকচকিয়ে গেল, নিজেকে স্বাভাবিক রেখে বলল, হ্যাঁ আপু বলো না, কি জিজ্ঞেস করবে? প্রেমের ডেফিনেশন কি তোমার কাছে? দোলন মুচকি হাসল, চোখ বন্ধ করতেই কল্পনা করলো এক সুদর্শন পুরুষকে। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। প্রেম তো কেবল এক অনুভূতি মাত্র, এই প্রেমের তো কোনো ডেফিনেশন হয় না। মানুষ নিজের অনুভূতিগুলোকে কেবলমাত্র প্রকাশ করার জন্য বলে প্রেমে পড়েছে সে, বা কারোর সাথে প্রণয়ের সূত্রপাত সৃষ্টি করেছে। বিজ্ঞদের মতে প্রেম বলতে দুনিয়াতে কোনো শব্দই নেই, একটা অদ্ভুত অনুভূতি আছে। বোঝানোর প্রেক্ষিতে বলা হয় আই এম ইন লাভ। রাহা চুপচাপ শুনল। দোলনের কথার প্রেক্ষিতে আর কিছু বলতে পারল না, আবার নিশ্চুপে বইয়ের মধ্যে ডুবে গেল। তন্ময় গতকাল রাতে বেশ রাত করে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে না খেয়েই বিছানায় গা এলিয়ে দেয়, যার দরুন এই সকালে তার বেশ খিদে পেয়ে গেল। আলসেমিকে একপাশে ঠেলে দিয়ে বিছানা থেকে উঠে রান্নাঘরে গিয়ে চুলায় গরম পানি বসিয়ে দেয়। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। টেবিলে বসে কফিতে চুমুক দিয়ে বেডে কাপড় বসাতেই দোলনের কথা মনে পড়ে গেল। ও বাড়ি থেকে আসার পর আর যোগাযোগ করা হয়নি। পকেট থেকে ফোনটা বের করে রাহার নম্বরে কল করলো। রাহা নিজের ফোনে ভাইয়ের ফোন আসায় ভ্রু কুচকাল। খুব সহজে এই নম্বর থেকে ফোন আসে না, মাসে 2-1 বার আসে। আর কিছু না ভেবে ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই তন্ময় বলে উঠল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আছি ভালো। দোলন আছে পাশে? হ্যাঁ আছি, দিব ফোনটা ওর কাছে? না থাক, বলিস সন্ধ্যায় আসবো নিতে, রেডি হয়ে থাকতে বলিস। তন্ময় ফোন কেটে দিল। রাহা ফোনের দিকে তাকিয়ে ফোন উল্টো করে রেখে দিল। ভারী বৃষ্টিতে ছাতা মাথায় করে হেঁটে চলেছে সাব্বির। পরনে তার 3/4 প্যান্ট আর ব্লু কালারের টি শার্ট। গন্তব্য তার দোকানে। ডিম ফুরিয়ে গেছে। সকাল সকাল ডিম না খেলে তার চলে না। দোকানের কাছে আসতেই ফোন বেজে ওঠে। সাব্বির ফোনটা পকেট থেকে বের করে সামনে ধরতেই দেখে তার মায়ের ফোন। সচরাচর তার মা ফোন দেয় না প্রয়োজন ব্যতীত, আজও হয়তো কোনো প্রয়োজন মনে করে ফোন দিয়েছে। সাব্বির দীর্ঘ এক শ্বাস ছাড়ল। সবার মা আর তার মায়ের মধ্যে কত আকাশ পাতাল তফাৎ। এই তো চিত্রা আর তন্ময়কে দিয়েই তো উদাহরণ দেওয়া যায়। দিনে কয়েকবার তাদের কাছে ফোন দিয়ে তন্ময়ের খোঁজ নেয়, আর সাব্বিরের মা মাসে প্রয়োজন পড়লে 2-1 বার ফোন দিবে। এই নিয়ে বেশ মনক্ষুণ্ণ হয়ে থাকে সাব্বিরের। সাব্বির মনে মনে ভেবে নেয় তার মা হয়তো তাকে ভালোই বাসে না। তার যথাযথ কারণও আছে। কিছু অতীত ভীষণ তিক্ত, তার রেশ বয়ে বেড়াতে হয় বর্তমান ও সামনের দিনগুলো। সবকিছুতে এক সাইডে রেখে ফোনটা রিসিভ করলো সাব্বির। সালাম জানালে ওপাশ থেকে সালামের জবাব দিয়ে সালমা বেগম বলে ওঠে, কোথায় এখন তুমি? দোকানে এসেছি ডিম কিনতে। ও, বাড়ি আসবে কবে? ঈদ ছাড়া সম্ভব নয়। কোনো জরুরি কাজের জন্য ফোন দিয়েছেন? না তেমন জরুরি নয়, তোমার চাচি তোমার জন্য মেয়ে দেখছে, বাসায় আসার জন্য বলছে তোমায়। চাচিকে মেয়ে দেখতে মানা করুন আম্মা। সে 9-10-এর পড়ুয়া মেয়ে ধরে ধরে নিয়ে আসে। আমি একজন প্রাপ্তবয়স্ক হয়ে নিশ্চয়ই এমন পিচ্চি মেয়ে বিয়ে করতে চাইবো না। এবারের মেয়েটা 9-10-এ পড়ে না, কলেজে পড়ে। একবার দেখে গেলে ক্ষতি কি? সাব্বির বিরক্তির চরম পর্যায়ে চলে গেল। রাগ মিশ্রিত কণ্ঠে বলল, এখন রাখি আম্মা, অফিস যেতে হবে, এই নিয়ে পরে কথা হবে।
ফোনটা পকেটে ঢুকিয়ে দোকান থেকে এক খাঁচি ডিম নিয়ে হাঁটা ধরলো। পিচ ঢালা রাস্তা, বৃষ্টি থেমে গিয়ে এখন ঝিরিঝিরি পড়ছে। কাদায় পরিপূর্ণ হয়ে আছে রাস্তাটা। খুব সতর্কতার সাথে রাস্তা দিয়ে হেঁটে আসছে সাদা কলেজ ড্রেস পরুয়া মেয়ে। কিন্তু এত সতর্কতা অবলম্বন করেও লাভ কিচ্ছু হলো না। সেই কাদা এসেই লাগলো সাদা ড্রেসটায়। রাগে চোখ মুখ লাল হয়ে গেল। পাশে দিয়ে চলে যাওয়া লোকটার দিকে ফিরে চেঁচিয়ে উঠল, দিলেন তো আমার ড্রেসে কাদা মাখিয়ে। অসভ্যর মতো কাদা ছুটতে ছুটতে হেঁটে যাচ্ছেন কেন? সাব্বির পেছন ফিরল। দেখলো কলেজ ড্রেস পরা এক মেয়ের রণমূর্তির চেহারা। কপালে ছোট ছোট চুল এসে আছে, বাচ্চাদের মতো দুই পাশে বেনি গাঁথা, বেশ বাচ্চা বাচ্চা। দুঃখিত বাচ্চা, অ্যাক্সিডেন্টলি কাদা লেগে গেছে। মিথিলা খেপে গেল বাচ্চা ডাকে। সে কি বাচ্চা? কলেজে পড়ুয়া মেয়ে এখনো বাচ্চা থাকে? মিথিলা এক হাতে ছাতা সামলিয়ে ডান হাতের তর্জনী উঁচু করে বলে, এই মিস্টার অভদ্র, আমাকে বাচ্চা বলছেন কেন? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে বাচ্চা মনে হয়? সাব্বির ভ্যাবা চাকা খেয়ে গেল হঠাৎ মেয়েটাকে আরো রেগে যেতে। আশেপাশে তাকালো। লোকজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর আজ চোখে তাদের দেখছে। মিথিলাকে পা থেকে মাথা পর্যন্ত দেখলো। তারপর মিথিলার দিকে এগিয়ে এসে বলল, সব অ্যাঙ্গেলেই তোমায় বাচ্চা বাচ্চা লাগে। বাচ্চা মেয়ে, আর বাচ্চাদের এত রাগ মানায় না। রাগ কমিও। অভদ্র বলেছ? অভদ্রের কিছুই আমি করিনি, তবে এখন করব। শুধু শুধু তো আর একটা মিথ্যা অভিযোগ বয়ে বেড়াতে পারি না, তাই না? কথা বলার শেষে মিথিলার গাল টেনে দিয়ে হাঁটা ধরলো। মিথিলা বরফের মতো জমে গেল। একটা অচেনা পুরুষ তার গাল টেনে দিয়ে গেল। সাহস কত ওই পুরুষের! চোখের নিমেষে লোকটা দৃষ্টি সীমারেখার বাহিরে চলে গেল। হুঁশ আসলো মিথিলার। টেনে ধরা গালে হাত রেখে বলল, অসভ্য ইতর খবিস লোক, আমার গাল টেনে ধরছিস এই মিথিলার? সাহস কত বড়! তোর বইয়ের গাল টানার জন্য গাল থাকবে না দেখিস। এমন হাজার খানেক সাব্বিরকে বকতে বকতে চলে গেল মিথিলা। রাহাত, তন্ময়, লিখন, সাব্বির এসেছে অফিসে, সাথে লারাও। লারাকে মাঝ রাস্তা থেকে ড্রপ করে এনেছে তন্ময়। লারাও একজন সিআইডি। অন্যান্য দিনের তুলনায় একটু আগে এসেছে, কিন্তু তাদের থেকে আগে এসে অফিসে হাজির সায়ান মাহবুব। নিজের কেবিনে বসে অপেক্ষা করছিল তাদের জন্য। লিখন কেবিনের দরজায় নক করে বলে, মে আই কাম ইন? ইয়েস। লিখন, রাহাত, তন্ময়, সাব্বির, লারা কেবিনে ঢুকলো। সায়ান ইশারায় সবাইকে বসতে বলল চেয়ারে। লারা জাস্ট হা হয়ে গেছে সায়ানকে দেখে। এর আগেও একবার দেখেছে সিলেটে। সেই থেকেই পছন্দ করে বসে আছে লারা সায়ানকে। লারা ঘনাক্ষরেও যদি আগে টের পেত এই নতুন অফিসারটা সায়ান, তাহলে সেজে গুজে আসতো। কি সুদর্শন দেখতে এই পুরুষ! মনের ভিতর শীতল ঠান্ডা হাওয়া বয়ে গেল। সাব্বির লারাকে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে টেনে বসালো। লারা চেয়ারে বসে ফিসফিস করে বলল, সাব্বির দেখ, উনি কি হ্যান্ডসাম! তোর দুলু হিসাবে বেশ মানাবে, তাই না? সাব্বির কিছু বলতে নিবে তার আগেই সায়ান বলে ওঠে, আপনাদের সাথে এটা নিয়ে আমার দ্বিতীয় সাক্ষাৎ, এম আই রাইট? রাহাত মাথা ঝাঁকালো। পরিচয় পর্বটা আর নতুন করে করার প্রয়োজন নেই। তাহলে আসল কথা আসছি বরং, আপনাদের উপর যে কেসটা এসে পড়েছে এটা মূলত আমার আন্ডার অ্যাকাউন্ট থেকে লিড হবে। আই হোপ আপনারা সহযোগিতা করবেন। আমরা দেশের জন্য কাজ করি, সেখানে আপনি আলাদাভাবে প্রত্যাশা না রাখলেও আমরা এই কেসটায় নিজেদের সর্বত্র দিয়ে চেষ্টা চালাবো অপরাধীকে ধরতে। সায়ান তাকালো তন্ময়ের দিকে। তন্ময় বসা থেকে দাঁড়িয়ে বলল, এখন আসছি তাহলে। তন্ময় চলে গেল। তন্ময়ের চলে যাওয়া দেখে সবাই এক এক করে চলে গেল। গেল না শুধু লারা। লারাকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে পড়ে যায়। দৃষ্টি সরিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আপনি এবার আসতে পারেন মিস লারা। লারার মনও ক্ষুণ্ণ হলো। ইস, এইভাবে মুখের উপর না করে দিল লোকটা। কেবিন থেকে বের হয়ে গেল লারা। সায়ান সেদিকে একবার তাকিয়ে নিজের কাজে মনোযোগ দিল। আবছা অন্ধকার পুরো রুম জুড়ে একের পর এক ফোন বেজে চলেছে। ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল ফারাহর। চোখ মুখ কুঁচকে ফোন তুলল, রিসিভ করে কানে নিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো। ফোনের ওপাশ থেকে কিছু কথা ভেসে আসলো, আর তাতেই ঘুমের রেশ উবে গেল। চোখ মুখ জুড়ে হানা দিল ভয় আতঙ্কের। সহসা শোয়া থেকে উঠে বসলো। সত্যি তন্ময় বিয়ে করে নিয়েছে? কিন্তু কবে করলো? আমি জানতে পারলাম না কেন?
ওপাশ থেকে কিছু বলল কথার প্রেক্ষিতে। ফারাহর রাগে দাঁতে দাঁত চেপে বলল, আমি অফিস থেকে 2 দিনের ছুটি নিয়েছিলাম, কিন্তু তুমি জানা সত্ত্বেও বলনি কেন আমি ড্রিঙ্কস করে নেশায় ভূত হয়ে থাকি আর না মাতাল হয়ে থাকি? তুমি আগে কেন জানাওনি? আবার আমার উপর চড়াও হচ্ছ? অ্যান্সার মি ড্যাম ইট। কথাটা বলে ফারাহ ফোনটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। রাগের শরীর কাঁপছে। তন্ময়কে সে পাগলের মতো ভালোবাসে, আর সে বিয়ের 2 দিনের মাথায় এসে জানতে পারল তার ভালোবাসা আর তার নেই, অন্য কারো হয়ে গেছে। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ইউনিফর্ম পরে বের হলো বাসা থেকে। তুলি আজ বৃষ্টিতে ভিজে এতিমখানায় ফিরেছে। ছাতা নিয়ে যেতে মনে ছিল না, যার দরুন তাকে ভিজে ভিজে এতিমখানায় ফিরতে হয়েছে। এখন একের পর এক হাঁচি দিচ্ছে। হাফিজা বেগম বেশ চিন্তায় পড়ে গেল মেয়েটাকে নিয়ে। সামান্য ভিজলেই মেয়েটার সর্দি জ্বর চলে আসে, আর আজ তো পুরো ভিজে জবথবু হয়ে এসেছে। খুব ভালোভাবেই যে এবার জ্বর সর্দি আসবে তা ঢের বুঝে গেলেন। অথচ মেয়েটা কি সুন্দর এতিম বাচ্চাগুলোকে নিয়ে মেতে আছে। হাতে থাকা খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে তুলির দিকে এগিয়ে গেল। তুলির কাঁধে হাত রেখে বলল, খাবার এনেছি তো, খেয়ে নে না। তুলি মাথা ঘুরিয়ে তাকালো হাফিজা বেগমের দিকে। মুখে হাসি এঁটে বলে,